দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রিজার্ভ চুরি মামলায় সিআইডির খসড়া অভিযোগপত্র প্রস্তুত, ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। আলোচিত এই মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে তা পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। প্রায় ১০,০০০ পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রটির বিষয়ে আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়। জানা গেছে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান সহ দেশের ১০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। খসড়া চার্জশিটে অন্য অভিযুক্তরা হলেন আনিসে খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জুবাইর বিন হুদা, AFM আসাদুজ্জামান, মিসবাউল হক, আবুল কাশেম ও সুলতান মাসুদ আহমেদ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে এই বিপুল অর্থ হাতিয়ে নেয়। জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। SSF-এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, SSF প্রধান এবং বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবারের বাজেটকে গরিব রক্ষা করার বাজেট ও স্বপ্নের বাজেট হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, বিএনপি সরকার সাধারণ মানুষের সার্বিক দিক বিবেচনা করে এই বাজেট প্রণয়ন করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ বছরের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের আলোচনা এ কথা বলেন। বিগত সময়ে অর্থনীতির চাকা পেছনে ফেলা হয়েছে, সে সময় বিএনপি সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছে। বলেন, যারা বাজেট নিয়ে সমালোচনা করছেন তাদের পুনরায় বাজেট পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। বাজেট নিয়ে সাধারণ আলোচনায় জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকার মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অর্থ বছরের এই বাজেট অধিবেশন স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় বিকেল ৩টায়। এ সময় জাতীয় সংসদের সদস্যরা যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট। এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট। এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট। এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা এখানে উপস্থাপন করেছি। দেশের শিক্ষা ব্যবস্থায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন থেকে দেশের সব শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এছাড়া ক্লাস 1-এ ভর্তির ক্ষেত্রে পরীক্ষা হলেও প্রাধান্য পাবে শিক্ষার্থীর এলাকা। দেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে চায় সরকার। এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলো সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এর মাধ্যমে মূল্যায়নের সমতা নিশ্চিত হবে এবং পরীক্ষার মান বাড়বে। আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে SSC এবং HSC ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি O লেভেল A লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না। প্রথম শ্রেণীতে কোচিং নির্ভর প্রতিযোগিতামূলক পরীক্ষার সুযোগ থাকবে না বলেও জানান তিনি। ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব।
এখানে কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, বাস্তব জীবন ভিত্তিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এজন্য আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে আনন্দময় শিক্ষা ও কারিগরি বিষয় যুক্ত হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই, যেখানে তাদের ভিতরে টিম স্কিল ডেভেলপ করবে, ডিসিপ্লিন ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করবে। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানো সেতুর নির্মাণ কাজের একটি অংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে তিনি এই কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, পিলারের পাশ থেকে মাটি সরালে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এর ফলে নদীর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তিনি আরও জানান, পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরই আগের সরকারের সময় এই মাটি সরানোর কথা ছিল, কিন্তু তা করা হয়নি। বর্তমানে এই মাটি সরানোর নির্মাণ কাজের অংশ ছাড়া অন্য কিছু হলে মন্ত্রণালয় কঠিন শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান মন্ত্রী। দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এর সাথে ঝুঁকির সম্পর্ক অথবা মাটি বিক্রির কোনো সম্পর্ক নেই। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। ভারত থেকে জোর করে ঠেলে দেওয়া 6 মাস বয়সী এক শিশু সহ 9 জন এখনও সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছেন। রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। গত রবিবার গয়তাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ওই 9 জনকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই 9 জন শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে বুধবার বিজিবি ও BSF-এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে 2 শিশু সহ তাদের পরিবারকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সীমান্তে আটকে থাকা বাকি 5 জনকে নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা থামেনি উপত্যকাটিতে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই পর্যন্ত গাজায় বিভিন্ন হামলায় 1005 জন নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ উপত্যকার মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। বর্তমানে উপত্যকাটির প্রায় 64% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার সরকারি তথ্য অনুসারে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় উপত্যকার 90% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিতে কোন দেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে অবশেষে সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ধারা প্রকাশ করেছে এবং এই চুক্তির শর্তাবলী বিশ্লেষণ করে দেখা গেছে আসলে কে বেশি সুযোগ পাচ্ছে, তেহরান নাকি ওয়াশিংটন। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতা স্মারকে বলা হয়েছে, লেবানন সহ সব প্রান্তে সামরিক অভিযান এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এটা কিন্তু ইরানের অনেক আগে থেকেই দাবি ছিল এবং যুক্তরাষ্ট্র এই দাবিটি মেনে নিয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছে যে
হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এই চুক্তি সই হওয়ার সাথে সাথেই হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ উঠে যাবে এবং হরমুজ প্রণালী ইরান খুলে দেবে নিজের নিয়ন্ত্রণে। ট্রাম্প অনেকবার চেষ্টা করেও সেই হরমুজ প্রণালী কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেনি এবং শেষ পর্যন্ত ইরানের কাছেই রইল হরমুজ প্রণালী। শর্তাবলীতে আরেকটি বিষয় বলা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যেখানে আমরা দেখেছিলাম যে যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশেরই কিন্তু একটি লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা, এবং পরবর্তীতে ট্রাম্প সেই লক্ষ্য থেকে সরে এসে ট্রাম্প বারবার বলছিল যে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চাই। অর্থাৎ এখন তারা চুক্তিতে বলছে যে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বা যে কোনো বিষয়ে ট্রাম্প হস্তক্ষেপ করবেন না। তাহলে বলা চলে ইরান কিন্তু এখানেও সুবিধাজনক অবস্থানেই রয়েছে। শর্তাবলীতে আরও বলা রয়েছে যে ইরানের আর্থিক পুনর্গঠনের জন্য বা ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে কিন্তু যুক্তরাষ্ট্র $300 বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। ইরান এবং যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের চুক্তির শর্তাবলীতে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে যে ইরানের তেল এবং পেট্রোলিয়াম রপ্তানিতে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাও তুলে নেবে যুক্তরাষ্ট্র। এটা বলা যায় যে ইরানের জন্য অনেক বড় একটি জয়, কারণ এই নিষেধাজ্ঞা অনেক বছর ধরে চলছিল এবং জাতিসংঘ থেকে শুরু করে যে অন্যান্য দেশগুলো ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলো ধাপে ধাপে তুলে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ইরানের যে জব্দকৃত সম্পদ বা অর্থ রয়েছে সেই অর্থ সম্পদ এবং তহবিলও কিন্তু ধাপে ধাপে ছাড় দেবে যুক্তরাষ্ট্র, এই কথাও বলেছে এবং ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ইরানে হামলার শুরু থেকেই ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করা বা চিরতরে মুছে ফেলা। এখন প্রশ্ন উঠেছে যে তেহরান কিন্তু তারা রাজি হয়েছে যে তারা আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে বলা যায় যে এখানে ট্রাম্পের আংশিক জয় হয়েছে। আংশিক কেন? কারণ হচ্ছে গিয়ে তেহরানের মাটির নিচে যে লুকিয়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তেহরান কিন্তু এখন পর্যন্ত সেই ইউরেনিয়াম ধ্বংস করা হবে বা সরিয়ে ফেলা হবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো কিছু জানায়নি এবং বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। চূড়ান্ত পর্যায়ে আলোচনার সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আগামী 2 মাসের মধ্যে। এখন দেখার বিষয় যে তেহরান আসলে তারা এই সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে স্থানান্তর কিংবা ধ্বংস করতে রাজি হয় কিনা। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। রিজার্ভ চুরির মামলায় সিআইডির খসড়া অভিযোগপত্র প্রস্তুত, 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে বললেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।